প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো রাষ্ট্রের উৎপত্তি সম্পর্কে বল প্রয়োগ মতবাদ। যে সমস্ত রাষ্ট্রবিজ্ঞানী এই বল প্রয়োগ মতবাদে বিশ্বাসী তারা হলেন ডেভিড হিউম, লিকক, ওপেনহাইমার, জেমস টিটসকে প্রমুখ। বল প্রয়োগ মতবাদের মূল বক্তব্য হচ্ছে এটাই যে রাষ্ট্র সৃষ্টি হয়েছে বল প্রয়োগের মধ্য দিয়ে এবং রাষ্ট্র ব্যবস্থা যে টিকে আছে সেটাও বল প্রয়োগের মধ্য দিয়েই। এই বিষয়টা বোঝার জন্য রাষ্ট্রটা কিভাবে পরিচালিত হয় বা রাষ্ট্র কি সেটা আরেকটু আমাদের বলা দরকার, যদিও রাষ্ট্র কি সেটা আগের আলোচনা তোমরা বুঝেছ। রাষ্ট্র বলতে কি বোঝায়? জনসমষ্টি একটা নির্দিষ্ট ভূখণ্ডের মধ্যে বসবাস করলে এবং তাদের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য একটা সরকার থাকলে এবং সেই জনসমষ্টি নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করলে এবং সেই যে জনসমষ্টি সেই জনসমষ্টির মধ্যে একটা চরম ক্ষমতাবান কেউ থাকলে এই গোটা ব্যবস্থাটাকে বলা হয় হচ্ছে রাষ্ট্র। এই বিষয়টা একটু বুঝে নেওয়া দরকার। তো প্রাচীনকালে তখন তো রাষ্ট্র ছিল না, মানুষ ভিন্ন ভিন্ন গোষ্ঠীতে বিভক্ত ছিল, দলে বিভক্ত ছিল, উপজাতিতে বিভক্ত ছিল। নানা কারণের জন্য তাদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চলত, এক গোষ্ঠীর সঙ্গে আরেক গোষ্ঠীর দ্বন্দ্ব। তার দ্বন্দ্ব যখনই থাকে সেই দ্বন্দ্বে এক পক্ষ পরাজিত হয়, আরেক পক্ষ জয়ী হয়। পরাজিত গোষ্ঠী জয়ী গোষ্ঠীর অধীনতা স্বীকার করে নেয়। তখন সেই জয়ী গোষ্ঠীটা একটু আকৃতিতে বড় হয়, তাদের জনসংখ্যা বাড়ে, জনগোষ্ঠী বাড়ে। আবার সেই গোষ্ঠীর সঙ্গে আরেকটা গোষ্ঠীর আবার সেই যুদ্ধ বিগ্রহ, লড়াই, দ্বন্দ্ব লেগেই থাকে। সেই দ্বন্দ্বেতেও দেখা যাচ্ছে যে এক পক্ষ পরাজিত হচ্ছে, আরেক পক্ষ জয়ী হচ্ছে। তখন সেক্ষেত্রে ওই একই ঘটনা ঘটে, পরাজিত গোষ্ঠী আবার জয়ী গোষ্ঠীর অধীনতা স্বীকার করে নেয়। ফলে আবার আরেকটা বৃহত্তর গোষ্ঠীর জন্ম হয়। এই যে গোষ্ঠী, প্রত্যেকটা গোষ্ঠীরই একটা গোষ্ঠীপতি থাকে, নেতা থাকে। এই নেতা কি করেন? সেই গোষ্ঠীর অন্তর্ভুক্ত যে মানুষ আছে, জনগোষ্ঠী আছে, জনসমষ্টি আছে, তাদের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য কি করেন? কিছু নিয়মকানুন তৈরি করেন। সেই নিয়মকানুনগুলো হচ্ছে আসলে আইন। সেই নিয়মকানুনগুলোকে সেই গোষ্ঠীর যারা মানুষ তাদেরকে মেনে চলতে হয়। না মানলে সেই গোষ্ঠীপতি বা নেতা তাদেরকে শাস্তির বিধান করতে পারে। এবং সেই যে গোষ্ঠীর নেতা, তার যে ক্ষমতাটা, সেই ক্ষমতাটা হচ্ছে চরম ক্ষমতা। তিনি যার সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত সবাইকে মানতে হবে। এইভাবে আস্তে আস্তে সেই জনগোষ্ঠী কি হয়, যখন নির্দিষ্ট একটা ভূখণ্ডের মধ্যে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে এবং সেই গোষ্ঠীর নেতাই সরকার বা সেই গোষ্ঠীর পরিচালকের ভূমিকায় অবতীর্ণ হয়, তখন সেই গোষ্ঠীটাই একটা প্রাচীনকালের ক্ষুদ্র একটা রাষ্ট্রের আকার নেয়, রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। তাহলে দেখা যাচ্ছে যে এই যুদ্ধ বিগ্রহ বা লড়াইয়ের শক্তি প্রয়োগের মধ্য দিয়েই কিন্তু আস্তে আস্তে রাষ্ট্র আত্মপ্রকাশ করল। এবার শুধুমাত্র রাষ্ট্রের আত্মপ্রকাশ করাটাই শুধু যথেষ্ট নয়, এই রাষ্ট্র ব্যবস্থাটা যে আবার পরিচালিত হতো সেই সময়ে, সেক্ষেত্রেও শক্তির প্রয়োগ হতো। ওই গোষ্ঠীপতি আইনটাকে প্রয়োগ করার জন্য তখন কিছু লোককে নিয়োগ করত, যে লোকগুলো পুলিশের ভূমিকায় অবতীর্ণ হতো। বর্তমান যুগে দেখা যাচ্ছে যে যে রাষ্ট্র ব্যবস্থাটা আছে সেই রাষ্ট্র ব্যবস্থাটা সুষ্ঠুভাবে পরিচালনা করবার জন্য, শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য পুলিশ ব্যবস্থা, মিলিটারি ব্যবস্থা ইত্যাদি ব্যবস্থা করেছে
এই পুলিশি ব্যবস্থা, মিলিটারি ব্যবস্থা আসলে কিসের প্রতীক? শক্তির প্রতীক। পুলিশের হাতে বন্দুক, মিলিটারির হাতে বন্দুক, এগুলো আসলে কি? এগুলো আসলে শক্তির প্রতীক। পুলিশের হাতে লাঠি, এটা আসলে কি? শক্তিকে প্রয়োগ করবার জন্য। তাহলে দেখা যাচ্ছে যে যুদ্ধ বিগ্রহ বা লড়াইয়ের মধ্য দিয়ে, শক্তি প্রয়োগের মধ্য দিয়ে যেমন রাষ্ট্র ব্যবস্থাটা তৈরি হয়েছিল, ঠিক একই রকমভাবে সেই সময় থেকে শুরু করে আজ পর্যন্ত এই রাষ্ট্র ব্যবস্থাটা পরিচালনা করবার ক্ষেত্রেও দেখা যাচ্ছে শক্তির প্রয়োগ হচ্ছে, বলের প্রয়োগ হচ্ছে। এই যে বল প্রয়োগ মতবাদ, এই বল প্রয়োগ মতবাদকে বিভিন্ন নীতির সমর্থনে ব্যবহার করা হয়েছে। যেমন কিছু গ্রিক দার্শনিক মনে করতেন যে কেবল বল প্রয়োগের মাধ্যমেই সাধারণ মানুষকে সুপথে পরিচালনা করা সম্ভব। আবার মধ্যযুগে খ্রিস্টান ধর্মযাজকরা ধর্মীয় প্রতিষ্ঠানের শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করার জন্য পশুশক্তিকে রাষ্ট্রের মূল ভিত্তি হিসাবে বর্ণনা করেছিলেন। স্পেন্সারের মতো রাষ্ট্রবিজ্ঞানীরা ডারউইনের যে যোগ্যতমের উদ্বর্তনের নীতি, সেই যোগ্যতমের উদ্বর্তনের নীতিকে সমর্থন করেছেন। যোগ্যতমের উদ্বর্তনের নীতিতে কি আছে? যে যোগ্য সেই টিকে থাকবে, অযোগ্যরা বিলুপ্ত হয়ে যাবে। অর্থাৎ যার শক্তি আছে, যার বল আছে, সেই টিকে থাকবে। এখানেও দেখা যাচ্ছে যে শক্তি বা বলকেই স্বীকার করে নেওয়া হয়েছে। আবার মার্ক্সবাদীরা তাদের রাষ্ট্রতত্ত্বের ক্ষেত্রে যেটা ব্যাখ্যা করেছেন যে রাষ্ট্র হচ্ছে শ্রেণী শোষণের যন্ত্র, শ্রেণী শাসনের যন্ত্র। অর্থাৎ এক শ্রেণীর দ্বারা অন্য শ্রেণীকে শোষণ করবার যন্ত্র হিসাবে, একটা শক্তিশালী অস্ত্র হিসাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হয়। এটা হচ্ছে মার্ক্সবাদীদের বক্তব্য। তাহলে দেখা যাচ্ছে কি যে এই যে বল প্রয়োগ মতবাদ, সেই মতবাদ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন নীতির সমর্থনে এই বল প্রয়োগকেই ব্যবহার করা হয়েছে। সমালোচনা। রাষ্ট্র সৃষ্টি হওয়া এবং রাষ্ট্র পরিচালিত হওয়ার পিছনে বল প্রয়োগের একটা ভিত্তি আছে, যেটা বল প্রয়োগ মতবাদে বলা হয়েছে। কিন্তু এই মতবাদ সমালোচনার ঊর্ধ্বে নয়, এর কিছু সমালোচনা অবশ্যই আছে। যেমন বলা হয়েছে যে বল প্রয়োগ রাষ্ট্র গঠনের একমাত্র উপাদান নয়। রাষ্ট্র তৈরি হওয়ার পেছনে বল প্রয়োগের একটা ভূমিকা আছে ঠিকই, কিন্তু বল প্রয়োগ মতবাদে যারা বিশ্বাসী তারা রাষ্ট্র গঠিত হওয়ার পেছনে এবং রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হওয়ার পেছনে বল প্রয়োগকেই একমাত্র ভিত্তি বলেছেন। কিন্তু এটা কখনো একমাত্র ভিত্তি হতে পারে না। এই রাষ্ট্র ব্যবস্থা তৈরি হওয়ার পেছনে অন্যান্য উপাদান আছে, রক্তের সম্পর্ক আছে, ধর্ম আছে, রাজনৈতিক চেতনা আছে, মানুষের আনুগত্য আছে, জাতীয়তাবাদ আছে, এই বিষয়গুলো আছে। শুধুমাত্র বল প্রয়োগ দ্বারাই রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়েছে এবং রাষ্ট্র ব্যবস্থা ঠিক আছে, এটা কখনোই মেনে নেওয়া যায় না। এরপর বলা হচ্ছে যে বল প্রয়োগ কখনো রাষ্ট্রের ভিত্তি নয়। রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবার ক্ষেত্রে, রাষ্ট্রের ভিত্তি প্রস্তুত করবার ক্ষেত্রে বল প্রয়োগের একটা ভূমিকা আছে, কিন্তু একমাত্র ভিত্তি হতে পারে না। শুধুমাত্র বল প্রয়োগের দ্বারা রাষ্ট্র ব্যবস্থা টিকেও থাকতে পারে না। শুধুমাত্র বল প্রয়োগ দ্বারা জনগণের আনুগত্য আদায় করা কখনো সম্ভব নয়। জনগণের রাষ্ট্রের প্রতি আনুগত্য যদি আদায় করতে হয় তাহলে অবশ্যই জনগণের সম্মতি প্রয়োজন। জনগণের সম্মতি ছাড়া সুদীর্ঘকাল ধরে একটা রাষ্ট্র ব্যবস্থা কখনো টিকে থাকতে পারে না। অল্প দিন হয়তো টিকে থাকতে পারে, কিন্তু সুদীর্ঘকাল টিকে থাকা সম্ভব নয়। যদি তাই হতো তাহলে হিটলার, মুসোলিনি এরা যথেষ্ট শক্তিশালী ছিলেন, এদের রাষ্ট্রশক্তি প্রচণ্ড শক্তিশালী ছিল, কিন্তু এদের পেছনে জনগণের সমর্থন দীর্ঘকাল ছিল না, তাই এদের পতন ঘটেছিল। সুতরাং শুধুমাত্র শক্তির দ্বারা, বলের দ্বারা জনগণের সমর্থন ছাড়া কখনোই
দীর্ঘকাল রাষ্ট্র ব্যবস্থা টিকে থাকতে পারে না। সমালোচনায় আরও বলা হয়েছে যে এই মতবাদ হচ্ছে অগণতান্ত্রিক। গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের সম্মতি, জনগণের অংশগ্রহণ এটাই হচ্ছে মূল বিষয়। সাম্য, মৈত্রী, স্বাধীনতা হচ্ছে জনগণের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মূল ভিত্তি। কিন্তু এই বল প্রয়োগ মতবাদে এই জনগণের সম্মতি বা জনগণের অংশগ্রহণের কথা স্বীকার করা হয়নি। সেখানে শুধুমাত্র বল প্রয়োগকেই একমাত্র রাষ্ট্র গঠন এবং রাষ্ট্র পরিচালিত হওয়ার উপাদান হিসেবে গ্রহণ করা হয়েছে। সুতরাং এই বল প্রয়োগ মতবাদ কখনো গণতন্ত্রকে সমর্থন করে না। সুতরাং এই মতবাদ গণতন্ত্র বিরোধী। বলা হয় যে এই মতবাদ হচ্ছে বিপজ্জনক মতবাদ এবং এই মতবাদ স্বৈরাচারিতাকে সমর্থন করে। কারণ কোনো শাসক এই মতবাদের দোহাই দিয়ে নীতিহীনভাবে জনগণের উপর অত্যাচার চালাতে পারে এবং জনমতের কোনো গুরুত্ব না দিয়ে পাশবিক শক্তির উপর ভর করে শাসন ব্যবস্থা পরিচালিত করতে পারে। সুতরাং এই ধরনের শাসন ব্যবস্থা হবে বিপজ্জনক শাসন ব্যবস্থা। আর শাসকের কাছে জনগণের স্বাধীনতা ও অধিকার সমূহের কোনো মূল্যই থাকবে না। যে কোনো শাসক স্বৈরাচারী হয়ে উঠতে পারবে। সুতরাং এই মতবাদকে মেনে নেওয়া যায় না। এই মতবাদ নীতিহীন মতবাদ, নীতি বিরুদ্ধ মতবাদ। কারণ জনকল্যাণ সাধনই হচ্ছে রাষ্ট্রের প্রধান কর্তব্য। কিন্তু যে শাসক পশু বলে বলিয়ান, বাহুবলে বলিয়ান হয়ে একমাত্র বাহুবলের উপর নির্ভর করেই শাসন ব্যবস্থাটা পরিচালনা করতে চায়, সে কখনোই জনকল্যাণ সাধন করতে পারবে না। সুতরাং এই নীতিহীন যে মতবাদ, এই নীতিহীন মতবাদকে কখনোই মেনে নেওয়া যায় না। যোগ্যতমের উদ্বর্তনের তত্ত্ব আজকের দিনে অচল। যেটা ডারউইনের মতবাদে আছে, যোগ্যতমের উদ্বর্তনের নীতি, সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, এটা পশু সমাজে চলতে পারে। প্রাচীন যুগে এসব মানব সমাজেও চলতো। মাৎস্যন্যায়ের যুগের কথা যেটা আমরা ইতিহাসে পড়েছি, সেগুলো প্রাচীনকালে চলতো। কিন্তু বর্তমান যুগে সভ্য সমাজে এই মাৎস্যন্যায় বা সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট এটা বর্তমান যুগে অচল। বর্তমান যুগে এই ব্যবস্থাগুলো কখনোই মেনে নেওয়া যায় না। এই মতবাদকে সাম্রাজ্যবাদের সমর্থক বলে বর্ণনা করা হয়েছে। সাম্রাজ্যবাদের নীতি কি? শক্তি এবং বল প্রয়োগ করে অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্রগুলোকে এবং ক্ষুদ্র রাষ্ট্রগুলোকে নিজেদের দখলে নিয়ে আসা। আর এই মতবাদে শক্তি বা বলকেই প্রাধান্য দেওয়া হয়েছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এবং রাষ্ট্র সৃষ্টির ক্ষেত্রে। শক্তি বা বলকেই যেহেতু প্রাধান্য দেওয়া হয়েছে, সুতরাং এই মতবাদ আসলে সাম্রাজ্যবাদকেই ইন্ধন যোগাচ্ছে। এই মতবাদ সাম্রাজ্যবাদকেই সমর্থন করছে। বলা হয় যে এই বল প্রয়োগ মতবাদ বিশ্ব শান্তির বিরোধী। কারণ এই বল প্রয়োগ মতবাদে যুদ্ধকেই মানব জীবনের একটা অপরিহার্য অঙ্গ বলে বর্ণনা করা হয়েছে। যুদ্ধবাজ রাষ্ট্রনায়কদের এখানে উৎসাহিত করা হয়েছে, সাম্রাজ্যবাদী শক্তিকে উৎসাহিত করা হয়েছে। ফলে কী হবে? এই উৎসাহিত হয়ে সাম্রাজ্যবাদী শক্তিগুলো বিশ্ব শান্তি বিঘ্নিত করবার ক্ষেত্রে ভূমিকা পালন করবে। যেটা দেখা গেছিল হিটলার, মুসোলিনি এরা এই মতবাদের দ্বারা প্রভাবিত হয়ে পৃথিবীকে বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিয়েছিলেন। এত সব সমালোচনা সত্ত্বেও বল প্রয়োগের ভূমিকাকে কোনো অবস্থাতেই অস্বীকার করা যায় না। রাষ্ট্রের উৎপত্তিতে বল প্রয়োগের যে একটা ভূমিকা ছিল সেটা ইতিহাসবিদরাও স্বীকার করেন। তাছাড়া প্রাচীনকালে মানুষের চরিত্র যেখানে ছিল অসভ্য, বর্বর, অশিক্ষিত, এরকম একটা চরিত্র ছিল বলে বিভিন্ন ক্ষেত্রে বর্ণনা করা হয় বা শোনা যায়। তা সেই বর্বরতার যুগে, অসভ্য যুগে মানুষকে আনুগত্যের বন্ধনে আবদ্ধ করার জন্য প্রাথমিক স্তরে
বলের বা শক্তির যে একটা প্রয়োজন ছিল এটা অবশ্যই স্বীকার করতে হয়। বর্তমান যুগেও রাষ্ট্র রাষ্ট্রের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য এবং রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করবার জন্য বলের অবশ্যই প্রয়োজন আছে। দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা রক্ষা করা, অপরাধীকে শাস্তি দান করা, বাইরের শক্তির আক্রমণ থেকে দেশকে রক্ষা করা ইত্যাদির জন্য রাষ্ট্রের যে পুলিশ, রাষ্ট্রের যে সেনাবাহিনী, আধা সামরিক বাহিনী, এই সমস্ত যে শক্তি বা বলের উৎস এগুলোকে অবশ্যই ব্যবহার করতে হয়। সুতরাং বল প্রয়োগের যে একটা ভূমিকা আছে রাষ্ট্রের ক্ষেত্রে, এটা আমরা অস্বীকার করতে পারি না। ধন্যবাদ।